দর্শক চর্চায় আপনাদের স্বাগতম। বহু আলোচিত বহু আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুয়ারে। এতদিন পর্যন্ত নির্বাচনী ট্রেন প্ল্যাটফর্মে ছিল, ধীরে ধীরে চলছিল, কিন্তু আজকে থেকে মনোনয়ন প্রতীক বরাদ্দের পর থেকে আমরা ধারণা করছি এই উত্তাপ ভোটের মাঠে ছড়িয়ে যাবে। তো গতকাল পর্যন্ত যে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আমরা সংসদে আমাদের প্রতিনিধিত্ব করতে আগ্রহী এমন 2043 জন প্রার্থী বিভিন্ন দল এবং স্বতন্ত্রদের পক্ষ থেকে আমরা পেয়েছি। স্বতন্ত্র এবং বিভিন্ন দলের পক্ষ থেকে 2043 জন প্রার্থী 298 আসনে আমরা পেয়েছি। বাকি যে দুইটি আসন কুমিল্লা 1 এবং কুমিল্লা 2 পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে 26 এবং 27 ডিসেম্বর নির্ধারিত হবে ওই দুই আসন থেকে কতজন প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো এই নির্বাচনে যা হয় সবসময় জোট ভোট, জোটের বিভিন্ন দল, বড় দল, ছোট দল, একটা নির্বাচনী আবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এর মধ্যে থেকে আমরা জানি যে বিএনপি 288টি আসনে নির্বাচন করবে এবং বিএনপি জোট যে 295টি আসনে নির্বাচন করবে, জামাত জোট 297টি আসনে নির্বাচন করবে এবং অন্যান্য দলের পক্ষ থেকে ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, সিপিবি, জাসদ সবাই ভোটের মাঠে আজকে থেকে। আজ যেমন তারেক রহমান আজকে সিলেট থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন, প্রতীক পাওয়ার পরেই আগামীকালকে থেকে শুরু করবেন, আজকে তিনি সিলেট যাচ্ছেন। সব মিলিয়ে ভোটের মাঠ আগামীকাল থেকে নিশ্চিতভাবেই খুব জমজমাট হয়ে যাবে বলেই সবাই প্রত্যাশা করছেন। আজকে আমাদের অতিথি চর্চার সোহরাব হাসান, ওনার সাথে আমরা কথা বলবো নির্বাচনী সার্বিক পরিবেশ এবং আমরা আসলে কী ধরনের প্রার্থী পাচ্ছি, কী ধরনের জনপ্রতিনিধি পেতে যাচ্ছি সে বিষয়ে। সোহরাব হাসান, চর্চায় আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। কেমন দেখছেন এই বিএনপি জোট, জামাত জোট, তারপরে ইসলামী আন্দোলনের শেষ মুহূর্তের সরে যাওয়া, জাতীয় পার্টির আবার 196টি আসনে তাদের প্রার্থী মানে প্রতিদ্বন্দ্বিতা করা বিভিন্ন প্রতিকূলতার মধ্যে সব কিছু মিলে আসলে কেমন দেখছেন এই নির্বাচনী আবহাওয়া এখন পর্যন্ত? রাজনৈতিক দলগুলোর নির্বাচন যখন করে জনগণের কাছে একটা প্রতিশ্রুতি থাকে, আবার জোটের রাজনীতিতে জোটের শরিকদের প্রতিও রাজনৈতিক দলগুলোর একটা প্রতিশ্রুতি থাকে, বিশেষ করে বড় দলের। বিএনপি, এখানে আওয়ামী লীগ মাঠে নেই, বিএনপি বড় দল এবং বিএনপির সহযোগীদের নিয়ে দীর্ঘদিন আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং তারা আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছে। এখন একটা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, তারা বলেছিল যে একসঙ্গে আন্দোলন, একসঙ্গে সংগ্রাম, একসঙ্গে নির্বাচন এবং একসঙ্গে সরকার গঠন। কিন্তু আমরা দেখলাম যে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এখানেই কিন্তু একটা হোঁচট খেল প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে। বিএনপির কাছে যে খুব বেশি জোট শরিকরা খুব বেশি আসন চেয়েছিল তা নয়, বিশেষ করে গণতন্ত্র মঞ্চের 6টি দল, এবং তারা আশা করেছিল যে তাদেরকে সবাইকেই মর্যাদা দেওয়া হবে, অর্থাৎ জোটে রাখা হবে। কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম যে 2-3টি দল মাত্র আছে। গণতন্ত্র মঞ্চের গণসংহতি আন্দোলন এবং গণ অধিকার পরিষদ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণ অধিকার পরিষদ। গণ অধিকার পরিষদকেও খুব বলা যায় না জোটের শরিক, কারণ ওই দলের সাধারণ সম্পাদক নিজেই দল বিলুপ্ত করে নিজেই দলে বিএনপিতে যোগ দিয়েছেন। এখন যে বিষয়টি হয়েছে যে একটি দলের 300 আসনের মধ্যে আপনি বললেন 2টি আসন নির্বাচন হচ্ছে না বা প্রার্থী নির্ধারিত হয়নি, 79টি আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী। সেটি দলের প্রার্থীদের বিরুদ্ধে, আবার জোটের প্রার্থীদের বিরুদ্ধে। দলের প্রার্থীদের বিরুদ্ধেই বেশি। ঢাকায় দলের প্রার্থীর বিরুদ্ধে সেরকম না হলেও নারায়ণগঞ্জের 5টি আসনের 3টিতেই তাদের বিদ্রোহী প্রার্থী, এবং বিভিন্ন জায়গায় সিলেটে আমরা অন্য জায়গায় দেখলাম। প্রথমে আসি যে মিত্রদের নিয়ে। গণতন্ত্র মঞ্চের একটি দল নাগরিক ঐক্য, তার প্রধান মাহমুদুর রহমান মান্না, এবং বিএনপি তাকে কোথায় জায়গা দিবে, ঢাকায় না বগুড়া ইত্যাদি নিয়ে, এবং তার নির্বাচনী প্রথমে ঋণখেলাপের কারণে তার প্রার্থিতা বাতিল হয়ে গেছিল। তো পরবর্তীকালে আমরা দেখলাম যে 2টাই তার প্রার্থিতা বহাল রয়েছে। স্বাভাবিকভাবেই তিনিও ভেবেছিলেন এবং তার দলের সমর্থক কর্মীরাও ভেবেছিলেন যে
এর যে কোনো একটিতে বিএনপি তাকে জায়গা দেবে, কিন্তু আমরা দেখলাম, এবং বিএনপি থেকে এর আগে প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়, কিন্তু আমরা দেখলাম যে দুটোতেই বিএনপি তার দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে, অর্থাৎ এখান থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। আগে জাসদ জেএসডি প্রধান আসাম রব বা আসাম রবকে একটা আসন, লক্ষ্মীপুরের আসনটি ছেড়ে দেওয়ার কথা উঠেছিল, কিন্তু সেখানেও ছেড়ে দেওয়া হয়নি। তারাও এখান থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কায়ুম, তিনিও এই জোটে আর জায়গা পাননি। তিনি পরবর্তীকালে তারা একটি জোট করার উদ্যোগ নিয়েছিল, সেই জোটটিও নেই, কারণ সেই জোটের কেউ বিএনপিতে গিয়েছে, কেউ এনসিপি জামাত জোট, না কেউ জামাত জোটে গিয়েছে। সুতরাং রাষ্ট্র সংস্কার আন্দোলন এককভাবেই নির্বাচন করেছে। তাহলে এই যে জনগণের সঙ্গে এক ধরনের বা জোট শরিকদের সঙ্গে এক ধরনের তামাশা, এটা কেন? তবে এটা আমরা ভেবেছিলাম যে জামাত ইসলাম খুবই সুশৃঙ্খল দল, এই দলে কোনো বিদ্রোহী প্রার্থী হবে না, কিন্তু সেখানেও একজন হয়েছে। যাক, তার সংখ্যার দিক থেকে দেখলে তারা এক, কিন্তু বিএনপি এই বিদ্রোহী প্রার্থী সামাল দেবে কিভাবে? এক হচ্ছে জোটের শরিকদের সঙ্গে, কারণ এবারে নির্বাচন হচ্ছে জোটের প্রতীকে নয়, দলীয় প্রতীকে, আর সেক্ষেত্রে ওই যেসব মিত্রদের জন্য আসন ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে মিত্রদের ওরকম সাংগঠনিক শক্তি নেই, তারা বড় দলের ভরসায় কিন্তু তারা নির্বাচনী লড়াই নেমেছেন, এবং সেখানে যদি বিদ্রোহী প্রার্থী থাকে তাহলে তো নেতাকর্মী ভোটাররা বিভ্রান্ত হবেন। আর সেক্ষেত্রে পুরো জোটের উপর এবং শরিকদের উপর তো বটেই এক ধরনের ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ এটি ভোটের হিসাব নিকেশ পাল্টেও দিতে পারে বলে মনে করি। তাহলে এই যে এই বিষয়টা, যেমন একদিকে হচ্ছে গিয়ে জোট যারা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রামের পাশে থাকলো, তখন তো আন্দোলন সংগ্রামের সময় এই বিষয়ে সাইফুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, উনি সহ সবাই যারা যে তিনটি দল জোটে রয়েছে তাদের সাথেও ভিন্ন ভিন্ন কথা বললেও কিন্তু আমরা হতাশার জায়গাটা আমরা বিভিন্ন সময় শুনেছি। এই যে হতাশা, 15 বছরের একসাথে যুগপৎ আন্দোলন, রাজপথে থাকা, এবং তারপরে নির্বাচনের সময় খুবই গণতান্ত্রিক যে কোনো দলের জন্য নির্বাচনের সময়টা খুবই সিগনিফিকেন্ট। এই যে নির্বাচনের সময় এসে বড় দল মাথার উপর থেকে হাত সরিয়ে নেয় কিংবা সাথে না থাকার, একসাথে পথ না চলার যে একটা প্রবণতা, এইটা যেমন বিএনপির মধ্যে দেখলাম, আবার সেই সাথে হচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থী সিগনিফিকেন্ট এক সংখ্যা, শেষ পর্যন্ত আমরা যতটুকু জানি 76 জন আজ সকাল পর্যন্ত। এই যে এত বড় একটা সংখ্যা বিএনপির জন্য আসলে কি যেই রাজনৈতিক পরিস্থিতি বা যেই রাজনৈতিক মাঠ, নির্বাচনী মাঠ ধারণা করা হচ্ছিল, তাতেই কোনো ধরনের পরিবর্তন বা কিছু পরিবর্তনের তার সুযোগ নেই। এখন হয়তো কেউ নিষ্ক্রিয় হয়ে যেতে পারে, দল বলতে পারে যে যিনি নিষ্ক্রিয় তাকে ভোট দিও না, কিন্তু তার প্রতীকটা কিন্তু ব্যালটে থাকবে। বিএনপির প্রসঙ্গেই আসি, এই যে এতজন বিদ্রোহী প্রার্থী, এখানে দুটো ইঙ্গিত বহন করে। একটি হচ্ছে হয় দলের শৃঙ্খলা রক্ষা করতে পারেনি নেতৃত্ব, অথবা দল এমন প্রার্থীকে দিয়েছে যে স্থানীয়ভাবে নেতাকর্মীরা সেটা মেনে নেয়নি। এটা কিসের ভিত্তিতে দেওয়া হয়েছে? আরপিওতে একটা ছিল যে তৃণমূল থেকে মনোনয়নটা আসতে হবে, তৃণমূল থেকে মনোনয়ন আসবে, তারা 3-4টি নাম দিলে, এবং সেটা নির্বাচনের মাধ্যমে কেন্দ্র ঠিক করবে, এর থেকে একজন বেছে নেবে। কিন্তু এবং অন্যান্যবারে আমরা দেখা যেত যে নির্বাচনী বোর্ড তারা সব প্রার্থীকে, সব সম্ভাব্য প্রার্থীকে ডাকতো, যারা প্রত্যাশী, মনোনয়ন প্রত্যাশী সবাইকে ডাকতো, এবং তার বলে দিত যে যাকে দিয়েছে তার পক্ষেই সমর্থন করুন। এবার কিন্তু সেরকম সেই প্রক্রিয়ায় যায়নি, এবং ওই প্রক্রিয়া নিয়ে কিন্তু অনেক অভিযোগ। এমনকি বিএনপি যখন বিরোধী দল হিসাবে বিরোধী দলের থেকে নির্বাচন করেছে, তখনও এটি নিয়ে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। এর থেকেই হতে পারে যে তারা ওই প্রক্রিয়ায় না যেয়ে তারা তাদের ভাষ্য অনুযায়ী তারা জরিপের মাধ্যমে এটা দিয়েছে। কিন্তু জরিপের মাধ্যমে যেসব ক্ষেত্রে সব আসনেই কি যোগ্য অথবা অধিক জনপ্রিয় প্রার্থী পেয়েছে কিনা, নেতা পেয়েছেন কিনা, এই প্রশ্ন এসেছে। অনেকে অভিযোগ করেছেন পাননি। আর যেমন অনেক পরিচিত, গত আপনার
গত 15-16 বছর যারা আমরা রুমিন ফারহানার কথাই বলতে পারি। সংসদের বাইরে ভিতরে আন্দোলন সংগ্রাম করেছে, সোচ্চার ছিলেন, তাদের অনেকে পাননি। সুতরাং এটা একটা মনোবেদনার কারণ হতে পারে বা এটি নির্বাচনী ফলাফলে প্রভাব ফেলতে পারে। আর জোটের প্রার্থী যেটা বললেন, জোটের প্রার্থী এটি তো এক ধরনের জোট শরিকদের সঙ্গে এক ধরনের বলবো যে প্রতিশ্রুতি ভঙ্গই। কারণ তারা বলেছেন যে একসঙ্গে আন্দোলন, একসঙ্গে নির্বাচন, একসঙ্গে সরকার গঠন, এবং বিএনপির কিন্তু ঘোষিত নীতি যে জাতীয় সরকার করবে। এখন জাতীয় সরকার কাকে নিয়ে করবে? যখন দেখা যাবে যে নির্বাচনী ফলাফলে প্রথমত মাঠে শরিকদের রাখা হয়নি বেশিরভাগ ক্ষেত্রে, আবার যখন শরিকদের যদি কেউ জয়ী না হয় তখন তো বলার সুবিধা হবে যে তারা তো জিততে পারেনি। এ প্রসঙ্গে 2001-এর তৎকালীন যে পদত্যাগকারী প্রধানমন্ত্রী, মানে 2001-এ যিনি বিরোধী দলে গেলেন, এবং তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল 2001-এর নির্বাচন আগ পর্যন্ত, তখন অনেক দল কিন্তু তাদের সঙ্গে জোট করার চেষ্টা করছিল যে তাদের শরিক করার। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খুব বড়াই করেই বলেছিলেন যে আমরা মনোনয়ন দিতে পারবো না, কিন্তু যদি জিতে আসো তাহলে মন্ত্রী করতে পারবো, এবং কাউকে কাউকে মন্ত্রী করেছেও দেখলাম 2008-এর পরে। কিন্তু এবারেও কি সেরকম হবে বিএনপির ক্ষেত্রে? এটি একটি শঙ্কা থেকেই যায়। আর অর্থাৎ আমাদের জোটের যে রাজনীতির যে বৈশিষ্ট্য, যে এক ধরনের শক্তির ভারসাম্য, রাজনৈতিক শক্তির ভারসাম্য, আর সেটি বোধহয় আর থাকছে না। কারণ এর বিপরীতে যে জোট জামাত ইসলামীর নেতৃত্বে, আর সেখানে হয়তো এই বিদ্রোহী প্রার্থী কম, কিন্তু সেখানে কিন্তু একক কর্তৃত্ব হচ্ছে জামাত ইসলামী। এটা নিয়ে ইসলামী আন্দোলনের একটা অভিযোগ, যে কারণে তারা সরেও গেল যে একক কর্তৃত্ব। না, কিন্তু এখন জামাত ইসলামী যেভাবে বলবে, জামাত ইসলামী যদি শরিকদের শরিকরা যেসব জায়গায় প্রার্থী দিয়েছে সেখানে জামাতের নেতাকর্মীরা যদি সমর্থন করে তাহলে হয়তো জয়ের সম্ভাবনা আছে। আর যদি তারা সক্রিয় না থাকে, তারা অনেকটা নিষ্ক্রিয় থাকে, তারা যদি অন্য প্রশ্ন তোলে, এমনকি নিষ্ক্রিয় থাকলেও কিন্তু সেটি ভোটে নেতিবাচক প্রভাব ফেলবে। সুতরাং এই দুই জোট, এবং তৃতীয় জোট তাতে ইসলামী আন্দোলন এককভাবেই নির্বাচন করেছে। তাই নির্বাচনে মেরুকরণে যে তিনটি পক্ষ, আর সেখানে অবশ্যই বিএনপির পাল্লা ভারী, কিন্তু তারা এই বিদ্রোহী প্রার্থী যদি কমাতে পারত, অথবা জোট শরিকদের সন্তুষ্ট করতে পারত, তাহলে নির্বাচনী ফলাফল হয়তো আরও ভালো হতো। আচ্ছা, এইখানটাতে আমরা জাতীয় পার্টি কিংবা সিপিবি, জেএসডি, এরাও জাতীয় পার্টি যেমন 196 আসনে নির্বাচন করছে, তার মধ্যে আমরা অনেক তার নির্বাচনী অফিস ভাঙা, তারপরে নানা রকমের আন্দোলন সংগ্রাম, এখনও পর্যন্ত হচ্ছে কয়েকটা দল, আমরা যাদের জুলাই আন্দোলনের কয়েকটি দল, তারা এখনও চান না জাতীয় পার্টি নির্বাচনে আসুক। তারা 196, তাদের কি কোনো নির্বাচনের মাঠে আসলে প্রভাব পড়ার কোনো? না, একটা হচ্ছে জাতীয় পার্টি সবসময় তো উত্তরাঞ্চল ভিত্তিক, উত্তরাঞ্চলে তাদের একটা শক্ত অবস্থান আছে, জনপ্রিয়তা, এবং সেটা হোসেন মোহাম্মদ এরশাদের কারণে। 90-এর গণ অভ্যুত্থানের পর যে নির্বাচন হয়, সেই নির্বাচনে হোসেন মোহাম্মদ এরশাদ কিন্তু 5টি আসনের 5টিতেই উনি জয়ী হন। তার দল 31টি আসনে জয়ী হয়, এবং সেই 31টি আসনে জয়ের পিছনে বড় কারণ ছিল যে তাদের সাংগঠনিক শক্তি তখনও ভালো ছিল। এখন হয়তো অনেকটা সেই শক্তি কমে গেছে, কিন্তু তার প্রতিদ্বন্দ্বীকে এটা নির্ভর করবে যে তারা কতটি আসনে প্রার্থী দিয়েছেন বা কত জায়গায় তাদের সাংগঠনিক শক্তি জোরদার, তার চেয়েও হচ্ছে তার প্রতিদ্বন্দ্বীকে। এবং আমাদের এখানে নির্বাচনের শেষমেশ কিন্তু দল, মার্কা ইত্যাদি ছাপিয়ে কিন্তু ব্যক্তির একটা ভূমিকা থাকে, যে কে কার বিরুদ্ধে লড়াই করতে পারবেন, তার সাংগঠনিক ক্ষমতা, তার আর্থিক সংগতি, তার সামাজিক প্রভাব ইত্যাদি সবগুলো মিলে। এখন সেখানে জাতীয় পার্টি যদিও মাঠে ততটা সক্রিয় নয়, তবে উত্তরাঞ্চলে তাদের একটা তো ভূমিকা আছে। এখনও আমরা সব ভোটার, মানে যারা নির্বাচনে মনোনয়ন পেলেন আর কি, সবার আমরা এখনও প্রোফাইল জানি না, ওইভাবে পুরোপুরি পরিষ্কার না। কিন্তু তারপরেও যতটুকু জানা গেছে, আমরা যেই ধরনের প্রার্থী চাই সংসদের সেই ধরনের প্রার্থী পাই না বলে প্রত্যেক নির্বাচনের পরেই বা নির্বাচনের আগে বিভিন্ন সুশীল সমাজের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমাদের একটা হতাশাই জানানো হয় যে আমরা কেন ব্যবসায়ী নির্ভর একটা সংসদ হয়ে যাচ্ছে, যারা সংসদে এমনও সব রিপোর্ট পেয়েছি আমরা যে
সংসদের যে লাইব্রেরিটি আছে সেটি কোনো অবস্থাতে কোনো সময় কোনো সংসদ সদস্য ব্যবহার করেন না। হ্যাঁ, না, এটা তো হতাশার বিষয় এবং এটা দীর্ঘদিন ধরে সেই জায়গা থেকে বেরোয় বিগত সরকারের আমলে যে 3টি নির্বাচন হয়েছে সেখানে তো আমরা দেখেছি যে ব্যবসায়ীদের দৌরাত্ম্য। এখন একজন ব্যবসায়ী নির্বাচন করতে পারবে না তা নয়, তবে তার ব্যবসার উন্নতির জন্য, ব্যবসার সুবিধার জন্য নির্বাচন করে তিনি যে সংসদ সদস্য হবেন, মন্ত্রী হবেন, এটিকে কেউ আশা করে না। এটি একটি। দ্বিতীয় হচ্ছে এবারও যে বিএনপি তো সবচেয়ে এখানে বড় দল, তাদের যে যারা ওই দলের যারা মনোনয়ন পেয়েছেন তাদেরও সিংহভাগ কিন্তু ব্যবসায়ী, অর্থাৎ এখানে অর্থের জোর নির্বাচনে সবচেয়ে বেশি কার্যকর হবে এবং সব দলই মনে করে যে আমার প্রতিপক্ষ অর্থ ব্যয় করলে, আমার প্রতিপক্ষ যদি টাকা ঢালে, তাহলে আমার প্রার্থী টাকা ঢালতে না পারলে নির্বাচনে জয়ী হতে পারবে না। এর পিছনে জনগণের প্রতি আস্থাটা কম, যে জনগণ যাকে তার নির্বাচনী ইস্তেহার, তার দলীয় নীতি আদর্শ দেখে ভোট দেবে সেটা চায় না, তারা যে কোনোভাবে ভোটটা তার পক্ষে নিতে চায় এবং সে কারণে ব্যবসায়ীদের দরকার হয়, কারণ ব্যবসায়ীদের প্রভাব প্রতিপত্তি এলাকায় অনেক। তো সব ক্ষেত্রেই যে ব্যবসায়ী হয়েছে তা নয়, ব্যবসায়ীর বাইরেও আছে যারা পেশাদারভাবেই রাজনীতিক, তাদেরও অনেক আছে। কিন্তু আরেকটি বিষয় এই নির্বাচনে খুব শঙ্কার বিষয়, সেটা হচ্ছে যে দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি। আপনি ব্যবসায়ী বলছিলেন, তাই ব্যবসায়ী যারা তাদেরই বেশিরভাগ ঋণ খেলাপি। একজন পেশাদার রাজনীতিকদের কমে, হয়তো কেউ হতে পারে ব্যবসা বাণিজ্য করতে যে দেউলিয়া হয়ে গেছেন সেটি। কিন্তু এবার ঋণ খেলাপির যতগুলো মামলা হয়েছে, যতগুলো অভিযোগ এসেছে নির্বাচন কমিশনে, সেগুলো নিষ্পত্তি করেছে এবং নিষ্পত্তির ক্ষেত্রেও বিভিন্ন দল থেকে অভিযোগ করা হয়েছে এখানে কাউকে ছাড় দেওয়া হয়েছে, কাউকে ছাড় দেওয়া হয়নি। তবে এটা কাগজপত্রের বিষয়, বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের বিষয় যে তার ঋণটি পুনঃতফসিল করা হয়েছে কিনা। এখানে আইনটাও খুব দুর্বল, যে 2% তার যে বকেয়া ঋণ, সেটা যদি 100 কোটি টাকা হয়, তার 2% জমা দিলেই তিনি তার ঋণ খেলাপি থেকে মুক্ত হলেন। এটা তো হওয়ার কথা নয়, কারণ একজন ঋণ খেলাপি, এবং এটা বেঁধে দেওয়া উচিত যে 6 মাস আগে অন্তত করতে হবে। কিন্তু আমরা দেখলাম যে মনোনয়নপত্র জমা দেওয়ার 2 দিন আগে অনেকে করেছেন, অনেকে হয়তো পরেও করেছেন। এটি একটি। আর দ্বৈত নাগরিকত্ব, এটা খুবই গুরুতর। একজন রাজনীতিক বা একজন ব্যক্তি, তিনি দেশের সেবা করবেন, জাতীয় সংসদে বাংলাদেশের জাতীয় সংসদে যে আইন প্রণয়ন করবেন জনগণের কল্যাণে, তিনি আরেকটি দেশের প্রতি তার আনুগত্য থাকবে। কারণ প্রতিটি দেশেরই যখন নাগরিকত্ব নেওয়া হয়, সেই দেশের প্রতি আনুগত্য প্রকাশ করা হয়, শপথ নিতে হয়। তাহলে অন্য দেশের প্রতি শপথ নেয়া একজন লোক বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধি হবেন, এটি আইনিভাবেই কিন্তু বারিত করা হয়েছে। আইনিভাবেই এটি বলা হয়েছে যে এটা করতে পারবে না, তাকে ওই দেশের নাগরিকত্ব পরিত্যাগ করে আসতে হবে। অতীতে অনেকেই এটি আড়াল করেছেন। এবারে তো সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের নাগরিকত্বের যে ছবি, সেটি আমরা ভাসতে দেখেছি এবং কেউ চ্যালেঞ্জও করেছেন। এরপরেও বলবো, যদি কেউ লুকোচুরি করে থাকেন, যদি কেউ প্রত্যাহার না করে, মানে নাগরিকত্ব প্রত্যাহার না করে নির্বাচন করেন, তার নির্বাচন কিন্তু বৈধ হবে না এবং তাকে কিন্তু নির্বাচিত হওয়ার পরেও তার সদস্যপদ বাতিল হয়ে যেতে পারে। এটি একটি সতর্ক করে দেওয়ার বিষয়। আর যারা রাজনীতি করবেন, যারা বাংলাদেশের অনেক দলের নেতাই বলেন যে মাটি ও মানুষের সাথে তাদের সম্পর্ক, তাই মাটি ও মানুষের সাথে যাদের সম্পর্ক, তারাও বিদেশের নাগরিকত্ব নিতে হয় কেন? এবং আপনি জানেন যে এই ইউরোপ যুক্তরাষ্ট্র বা অন্যান্য দেশের, কানাডা, অস্ট্রেলিয়া, এসব দেশের নাগরিকত্ব নিতে হলে মোটা অঙ্কের বিনিয়োগ করতে হয়। এই বিনিয়োগটা কোথা থেকে গেছে? তিনি তো যখন নাগরিক না হওয়ার আগে তো আর সেখানে তাহলে ব্যবসা বাণিজ্য করেছেন, সেই ব্যবসা বাণিজ্যের টাকা কোথা থেকে গেছে? এই যে বিগত সরকারের আমলে লাখ লাখ কোটি টাকা আর পাচার হয়েছে, তা এর আগেও পাচার হয়েছে। গত সরকারের আমলে হয়তো পরিমাণটা বেশি বলেই এত হইচই হয়েছে, কিন্তু এই পাচার কিন্তু বন্ধ হয়নি। এবং এই সরকার এসে, অন্তর্বর্তী সরকার এসে অনেক চেষ্টা করেও কিন্তু সেই পাচার হওয়া অর্থ ফেরতও আনতে পারেনি। তবে আমরা এখানে দেখতে চাই যে বাংলাদেশের প্রতি পুরোপুরি শতভাগ যাদের আস্থা আছে,
যাদের আনুগত্য আছে তারাই তাদেরই জনগণ নির্বাচিত করবে। এই যে আপনার কথার থেকেই নেই যে যারা ঋণ পুনঃতফসিল করছেন নির্বাচনের এক সপ্তাহ আগে, কিংবা আমরা এমনও আমাদের প্রতিবেদকরা খবর দিচ্ছেন যে সংশ্লিষ্ট দেশ যারা দ্বৈত নাগরিক, সংশ্লিষ্ট দেশের থেকে তাড়াহুড়ো করে একটা চিঠি নিয়ে আসতেছে, না সে আর নাগরিক নাই, নাগরিকত্ব বাতিল করে দিচ্ছে। সংসদ সদস্য সে দেখতেছে কনফার্ম নির্বাচিত হচ্ছে বিএনপির মতো বড়। এই যে একটা চালাকি, সাধারণ যার ভোটে তারা নির্বাচিত হবেন তাদের সাথেই এক ধরনের চালাকি, এক ধরনের এই যে ধাপ্পা, মানে চালাকি বলি, এই যে চালাকি, এই চালাকির মানে সাধারণ মানুষের হাতে কি কিছু নাই যে এই চালাকি যে তারা করতেছেন? একটাই হচ্ছে ভোট। এ ধরনের যারা করেছেন, অতীতে করেছেন, এখন করছেন, তাদেরকে নাকচ করে দেওয়াই হচ্ছে সাধারণ মানুষের অস্ত্র, এবং সাধারণ মানুষের সেটি হবে সমীচীন জবাব। এখন এটি তো আমাদের দেশের ভোটারদের এক বড় অংশ সেভাবে সচেতন নয়। অনেকে রাজনৈতিক কারণে, যেহেতু যে রাজনীতি সমর্থন করে, যেমন জাতীয়তাবাদী দলের রাজনীতি যারা সমর্থন করেন, তারা প্রার্থী কেমন সেটা দেখতে চায় না, তারা দেখতে চান যে কে ধানের শীষ পেয়েছে। যখন আওয়ামী লীগ মাঠে ছিল, তারা যখন নির্বাচন করেছে, তার প্রার্থীর গুণাগুণ বিচারের চেয়ে কিন্তু মার্কাটি দেখেছেন, যদিও সেটা দেখা উচিত নয়, এবং অনেক ক্ষেত্রে কিন্তু মার্কা তো পরাজিতও হয়েছে। আমরা তো অনেক নির্বাচনে দেখেছি আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়েছে, কিন্তু তাদের মনোনীত প্রার্থী অনেক জিততে পারেনি। বিএনপির ক্ষেত্রেও তাই। এবারের নির্বাচনে আমরা আশা করি এত বড় গণ অভ্যুত্থানে এত মানুষের জীবনদানের পর যে জাতীয় সংসদ গঠিত হতে যাচ্ছে, সেই জাতীয় সংসদ যাতে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে। ইতিমধ্যে জামাত ইসলামী এবং বিএনপিওর নির্বাচনী ইশতেহারের খবর আসছে যে তারা জনগণের জন্য কি করবে, কিন্তু কাদের দিয়ে করবে? যে সংসদ সদস্যরা বিদেশের নাগরিকত্বের পরিচয় বা নাগরিকত্বের তথ্য গোপন রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তারা তো সেই আকাঙ্ক্ষা পূরণ করবে না। সুতরাং জনগণ আশা করি চিনবে। আবার স্বতন্ত্র প্রার্থীর কথা বলছিলেন, শেষ বিচারে যদি গণতন্ত্রের জন্য ভোটারদের আসলে বড় একটা দায়িত্ব রয়েছে, যে তাদের ভোটারদের দায়িত্ব, আবার ভোটার দায়িত্ব যাতে পালন করতে পারে যে নির্বাচন পরিবেশ। ইতিমধ্যে কিন্তু নির্বাচন নিয়ে নানা রকম বিভ্রান্তি, ইতিমধ্যে গণভোটের পক্ষে বিপক্ষে মতামত এসেছে। সরকার গণভোটে যাতে জয়যুক্ত হয় তার পক্ষে প্রচার চালাচ্ছে, এটাই ভালো। কিন্তু আবার ন্যায়ের পক্ষেও কিন্তু আমরা দেখলাম জাতীয় পার্টি সহ বিভিন্ন বেশ সোচ্চার। সেক্ষেত্রে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি আসে কিনা, কারণ এই ধরনের গণভোটে হায়ের পক্ষে থাকাটাই স্বাভাবিক, যদিও সেখানেও ওই যে ভোটারদের বুদ্ধি বিবেচনা আর হায়ের গণভোটটা যেভাবে সাজানো হয়েছে, 4টি প্রশ্ন, এই 4টি প্রশ্ন কতজন বুঝবে? এই জায়গাটাই তো হচ্ছে সবচেয়ে বেশি বিভ্রান্তিকর। মানে সাধারণ মানুষের বা বিভিন্ন জায়গায় গণভোটের এই জায়গাটাতেই সাধারণ একটা প্রশ্ন যদি এমন হতো যে আমরা জুলাই সনদের পক্ষে আছি অথবা পক্ষে নাই, সেটি পরিবর্তনের পক্ষে কি পক্ষে না। জুলাই সনদের উপদেষ্টা যেটাই তার ভাষণে বলেছেন যে আপনার পরিবর্তনের পক্ষে থাকলে, নতুন বাংলাদেশ গড়তে চাইলে হায়ের পক্ষে দিন। আর এত সরলভাবে এই কি বলে ব্যালটে কিন্তু বলা হয়নি। ব্যালটটা অনেক বেশি এই নির্বাচনে আরেকটি কিন্তু বেশ উদ্বেগের বিষয়, সেটা হচ্ছে পোস্টাল ব্যালট। আমরা এবারের নির্বাচন কমিশন বা সরকার এই প্রথম পোস্টাল ব্যালট চালু করেছে। এটি দুটি, একটি হচ্ছে বাইরে যারা ভোটার আছেন, প্রবাসী আছেন, তারা এই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে পারেন। আর এখানে নির্বাচনী দায়িত্বে লাখ প্রায় ধরেন 15 লাখের মধ্যে 5 লাখ বাইরে, মোটামুটি 10 লাখের না, সেটা তো অংশ নিয়েছে, বাইরের তো নেয়নি। যদি বাইরে 1 কোটি ভোটার থাকে, তার মধ্যে মাত্র 8 লাখ নিয়েছে, তাই তো? কিন্তু এটি যদি এই 1 কোটির মধ্যে 90 লাখই যদি পোস্টাল ব্যালটে অংশ নিতেন, সেটা কিন্তু বাংলাদেশে এই নির্বাচনী ফলাফলে একটা বিরাট প্রভাব ফেলতো। তারাই নির্ধারক হতো যে কে জয়ী হবে, কে পরাজিত হবে। কিন্তু এই পোস্টাল ব্যালটটা ছাপা থেকে শুরু করে প্রচার বা পাঠানো, এখানে একটা বড় কি বলে ব্যত্যয় হয়েছে, বড় ঘাটতি হয়েছে, সুষ্ঠুভাবে করা হয়নি। কারণ পোস্টাল ব্যালট যাওয়ার কথা ভোটারের ঠিকানায়,
কিন্তু এখন যদি 5,000 ভোটারের ঠিকানা অভিন্ন হয়ে থাকে, একটি বাড়ি হয়, তাহলে সেটা বিপদ। তাহলে কোনো ব্যক্তি ওই 5,000 ভোটার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন না, বিশ্বাসযোগ্যতা অবশ্যই প্রশ্নবিদ্ধ, কিন্তু এর যথার্থতা নিয়ে, মানে এটি আদৌ এর প্রয়োজনীয়তা আছে কিনা। অনেকেই কিন্তু এভাবে পোস্টাল ব্যালটের বিরোধিতাও করছেন যে তাহলে তো এটা যে উদ্দেশ্যে করা হয়েছে সেই উদ্দেশ্য আর থাকলো না, তাহলে ওইখানে কোনো কেউ ম্যানিপুলেট করেছে, কেউ কারসাজি করেছে, কারসাজির মাধ্যমে তারা ভোটের ফল নিজেদের পক্ষে নিতে চায়। কোনো আসনে 10,000 পর্যন্ত পোস্টাল ব্যালট সংগ্রহ করা হয়েছে। এই 10,000 বাংলাদেশে যেহেতু এক ভোটে জয় পরাজয় নির্ধারিত হয়, 10,000 যদি এরকম কারচুপি করা হয়, এরকম কারসাজি করা হয়, তাহলে তো একজন পরাজিত প্রার্থীকেও জয়ী করে ফেলবে, আবার জয়ী প্রার্থীও পরাজিত হতে পারে। সুতরাং নির্বাচন কমিশনকে এটি তীক্ষ্ণভাবে দেখতে হবে, যারা এই অনিয়ম করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। নারী প্রার্থীদের সংখ্যা কি একটু কম? আমরা অন্যান্য বারের চেয়ে একটু কম দেখছি। একটু না, বেশ কম। এই 24শে জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা ছিল, তরুণ নারীদের একটা সক্রিয় ভূমিকা ছিল, একটা অগ্রণী ভূমিকা ছিল। আমরা আশা করেছিলাম, এবং নতুন দল যখন গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি, যে তরুণ নেতৃত্ব আসবে এবং সেই তরুণ নেতৃত্বের একটা বড় অংশ হবে নারী, এবং তার শুরুটাও এভাবে হয়েছিল। কিন্তু আস্তে আস্তে দেখুন ওই দলের নীতি আদর্শ এবং তাদের জামাতে ইসলামের সাথে জোট করার কারণে নারীরা অনেক কিন্তু রাজনীতি ছেড়ে দিয়েছে, দলীয় রাজনীতি ছেড়ে দিয়েছে। আর বিএনপি এবং জামাত ইসলামী বা অন্যান্য দল যে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যে প্রতিশ্রুতি দিয়েছে যে 5% 5% তারা নারীদের মনোনয়ন দিবে, বিএনপি মনোনয়ন দিয়েছে 3% মতো, জামাত ইসলামী একজনকেও মনোনয়ন দেয়নি। তাহলে এটি কীরকম? জনগণের কাছে প্রতিশ্রুতি এক, আর সেই কার্যক্রম তার বিপরীত। এটি তো হতে পারে না। এই বিষয়গুলো নিয়ে আসলে সামনে আমাদের আরও দেখার আছে। একজন রংপুরে থেকে একজন তৃতীয় লিঙ্গের একজন প্রতিদ্বন্দ্বিতা করছেন, উনি গতবারও করেছিলেন। এই মোটামুটি ভোটের ওভারঅল পরিবেশ এই। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে বিদ্রোহী প্রার্থী, মানে একই দলের দুইজন প্রার্থী, যদিও মার্কা পাচ্ছে না, কোনো জায়গায় 3 জন হয়েছে, হ্যাঁ কোনো জায়গায় 3 জন হচ্ছে, মার্কা পাচ্ছে একজন, করছে আরও 2 জন বা আরও একজন প্রতিদ্বন্দ্বিতা করে, এতে তো সংঘাতের সংখ্যা একরকম থাকেই সবসময়। আর দুই মাঝে দলও তো আসলে দুর্বল হয়, মানে তারা দল দুর্বল হয়, সংঘাতের সংখ্যা থাকে। যেমন এই যেসব আসনে বিদ্রোহী প্রার্থী হয়েছে দুটো, সেখানে ওই বিদ্রোহী প্রার্থীরা মনে করে যে তারই মনোনয়ন পাওয়ার কথা ছিল, তাকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং তার পক্ষে একটা কর্মী সমর্থকদের একটা বিরাট সমর্থন আছে, ওই সমর্থনের জোরেই কিন্তু তিনি প্রার্থী হয়েছেন। আবার যিনি মনোনয়ন পেয়েছেন তার শক্তি হচ্ছে দল নেতৃত্ব, তারা হয়তো কেন্দ্রীয় নেতারা তার পক্ষে যে প্রচারও করবেন। সুতরাং এক ধরনের এই যেসব জায়গায় বিদ্রোহী প্রার্থী হয়েছে বিএনপির, সেখানে কিন্তু মুখোমুখি অবস্থান হবে, আর নিজেদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। প্রতিদ্বন্দ্বিতার খারাপ বিষয় নয়, কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিযোগিতা যখন সংঘাতে রূপ নেবে, অর্থাৎ দুই পক্ষই শক্তি দেখাতে চাইবে, আর অন্য দলের সাথে যখন সংঘর্ষের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু চিন্তা করা হয় যে তার সঙ্গে আমরা পেরে উঠবো কিনা। এখানে কিন্তু সমানে সমান, যারা বিদ্রোহী প্রার্থী হয়েছে তারাও মনে করে আমরা কম কিসে, যারা মনোনীত হয়েছেন তারা তো মনে করেন যে দল আমার সঙ্গে আছেন, সুতরাং আমি তাদেরকে মানব কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে এই দুই পক্ষের যে বিভাজন এবং দুই পক্ষের সংঘাতের ফলটা নেবে কিন্তু তৃতীয় পক্ষ। ঠিক। আচ্ছা, এই যে এখানটাতে এই আলোচনা আসলে আমাদের কিন্তু বিএনপির মতো একটা বড় দল 3 মাসের মধ্যেও নির্বাচন না, 18 মাস সময় পেয়েছে তারা। এই 18 মাসের মধ্যে একটা দল রাজনৈতিক দল হিসেবে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে একটা রাজনৈতিক দলের কি একটা এটা কি আমরা ব্যর্থতা বলবো না, যে 18 মাসে তারা এই দলটাকে একটা জায়গায় নিয়ে আসতে পারলো, একটা মানে শৃঙ্খলার জায়গায় নিয়ে আসতে পারলো না? আসলে রাজনৈতিক দলের বিচার করার ক্ষেত্রে আমরা তো দর্শক, আমরা তো বাইরে থেকে দেখি, ভেতরের সমস্যাটা কিন্তু রাজনৈতিক দলের সঙ্গে যারা যুক্ত তারাই বুঝেন। সমস্যা তো আছে, এটা সব দলই, এবং যে দল যত বড় সমস্যা তত বেশি। এখন প্রথমত হচ্ছে যে এই দলের দীর্ঘদিন তো একটা শূন্যতা ছিল, দলের চেয়ারপারসন অসুস্থ ছিলেন, দল তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান
লন্ডন থেকে দল পরিচালনা করেছেন, সেখানে একটা দূরত্ব তো থাকা স্বাভাবিক। আর দলের যে চেয়ারম্যান তারেক রহমান, তিনি এসেছেন মাত্র কয়েকদিন আগে। সুতরাং সব কিছু বুঝে ওঠাও কিন্তু একটা কঠিন, এবং তাকে কে কীভাবে কী পরামর্শ দিয়েছে সেটাও একটা বিষয়। তবে তার জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, নির্বাচনে পরাজয়ের চেয়েও দলকে সামাল দেওয়া, অর্থাৎ দলের শৃঙ্খলা ফিরিয়ে আনা। বিদ্রোহী প্রার্থীদের এখন এই 91 জনকেই যদি 91 জন তো বহিষ্কার করা হবে, এটা দলীয় শৃঙ্খলার কারণে। এটা দলের কি প্রতিক্রিয়া ফেলবে, দলকে কোথায় নিয়ে যাবে, সেটাও একটা প্রশ্ন। আমি মনে করি যে বিএনপির চ্যালেঞ্জ কিন্তু বাইরে নয়, বিএনপির চ্যালেঞ্জ হচ্ছে দলের ভিতরে। শেষ করি তার আগে একটা বড় প্রশ্ন, যেহেতু সংঘাত অনেক শঙ্কার কথাই আমরা সব জায়গায় বিভিন্ন, এই নির্বাচনী মাঠে সংঘাত আজকের থেকে প্রচারণা শুরু হবে, আগামীকালকের থেকে প্রার্থী আজকে প্রতীক বরাদ্দ হবে আগামী। কি মনে করতেছেন যে অন্যান্য বারের নির্বাচনের সাথে এইবারের নির্বাচনের 20 দিন আগে যে ভোটের মাঠ দেখতেছেন, তার মধ্যে এই সংঘাত সংঘর্ষ কতটা, এটা নিয়ে কতটা শঙ্কিত আপনি? মানে এটাও তো আমরা এখন ধারণা থেকে বলতে পারি যে এর আগে যেহেতু বিএনপি নিজেদের মধ্যে অনেক সংঘাত হয়েছে, অনেক নেতাকর্মী কিন্তু মারা গেছে বিএনপি অভ্যন্তরীণ কোন্দলে। আবার বাইরের আক্রমণে, মানে বাইরের নেতাকর্মীদের অথবা সন্ত্রাসীদের আক্রমণেও মারা গেছে। দলের মধ্যে এখানেও একটি প্রশ্ন, যদি দল এরকম অবস্থান নেয় যে যার যার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, একজন বিদ্রোহী প্রার্থীও হতে পারেন, কিন্তু সেখানে পেশি শক্তি ব্যবহার না হয়, সেখানে আগ্নেয়াস্ত্রের ব্যবহার না হয়, জবরদস্তি না হয়। যেমন ধরুন এটি বিএনপির 2 প্রার্থীর ক্ষেত্রেও হতে পারে, আবার অন্য দলের প্রার্থীর ক্ষেত্রেও হতে পারে, যার যার নির্বাচনী প্রচার সুষ্ঠুভাবে করতে পারবে কিনা। এবং এখানে একটা বড় একটা আচরণবিধি মেনে চলা, সব দল, প্রতিযোগী দল এবং প্রার্থী যদি আচরণবিধি মেনে চলে, তাহলে সংঘর্ষ অনেকটাই কমিয়ে আনা যাবে। এবং এবারের নির্বাচনটি একদিকে যেমন গুরুত্বপূর্ণ, অন্যদিকে একটা ক্রান্তিকারও, অন্যদিকে একটা চ্যালেঞ্জও। এই নির্বাচনটি যদি ভালো না করতে পারে, সেখানে সরকারের দায়িত্ব আছে, নির্বাচন কমিশনের দায়িত্ব আছে। শক্তভাবে নির্বাচনী আইন মানাতে যদি বাধ্য না করতে পারে প্রার্থীদের বা দলকে, তাহলে কিন্তু একটা বড় কঠিন সমস্যায় পড়তে পারে। আর আমরা 3টি নির্বাচন, যেহেতু পাতানো নির্বাচন, সাজানো নির্বাচন বা কারচুপি নির্বাচন পেয়েছি, এরপর মানুষের আশা যে একটি ভালো নির্বাচন হবে, এবং সেক্ষেত্রে সরকার এবং নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। অবৈধ অস্ত্র বা খোয়া যাওয়া অস্ত্র কোনোভাবেই যাতে ব্যবহার না হতে পারে, এমনকি বৈধ অস্ত্র নির্বাচনে ব্যবহার হবে না। অন্যান্য নির্বাচনে আমরা দেখেছি যে বৈধ অস্ত্র জমা নেওয়া হতো, এবারে সেটি নেওয়া হয়নি। আর নির্বাচন কমিশন বলেছে যারা প্রার্থী, যারা ঝুঁকিপূর্ণ মনে করে নিজেদের জীবন, তারা অস্ত্র পাবেন। তা প্রার্থীর নিরাপত্তা বড় নয়, ভোটারদের নিরাপত্তাই বড়। নির্বাচন কমিশন, সরকার এই বিষয়টি মাথায় রাখবেন আশা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ নির্বাচন নিয়ে এক ধরনের বিশ্লেষণ শুনছিলেন। আপনাদেরও সবার প্রত্যেকের যার যার নির্বাচন নিয়ে অভিমত আছে, বিশ্লেষণ রয়েছে। কমেন্ট বক্সে মন্তব্য করে আমাদেরকে আপনাদের কথাগুলো জানান। চর্চার সাথে থাকুন।